যেটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখাইছি, ওইখানে তো অনেকেই ছিলেন না। আপনি তো গতকালকের 6:30টার ক্লাসে ছিলেন রাতে? না স্যার, রাতে তো ছিলাম না স্যার আমি। তো রাতে যেটা দেখাইছি ওইটা আপনাদের এখানে দেখিয়ে দেই, তারপরে স্যার। আমরা প্রেজেন্টেশনে চলে যাব। জি স্যার। মোটামুটি আমাদের এখানে প্রেজেন্ট হয়ে গেছেন 15 জন। আপনার অ্যাটেন্ডেন্স দিছেন? অ্যাটেন্ডেন্সটা আমি পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাইলে আমি শেয়ারে যাচ্ছি। শেয়ারে যাওয়ার আগে আমরা একবার কথা বলে নেই। ট্যুর সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? কি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা আছে? যে শারজিন সুবা কি আছেন? আছি স্যার। আপনি মনে হয় ট্যুরে নাই নাকি? যেতে পারতেছি না স্যার। যে ঠিক আছে, সমস্যা নাই। এটা আসলে সমস্যা তো না থাকতেই স্যার, পারে আমাদের একজনের। পাশে বাবু আছে তো সে কারণে আরো যাওয়া হচ্ছে না। কোনো সমস্যা নেই, আপনাকে আমরা ছবি দেখিয়ে দেখাবো। জি স্যার। ঠিক আছে, আমার মনে হয় আর কারো এই ধরনের কোনো প্রশ্ন নাই, যিনি যেতে চান ফর্ম ফিল আপ করতে সমস্যা কিংবা এরকম কিছু থাকলে বলবেন আপনারা 3টার মধ্যে। পরবর্তীতে আরিফুল ইসলাম আপনাদের সাথে থাকবেন, ট্যুর সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে উনি আপনাদের সহযোগিতা করবেন। তো আমি ফটোশপ ওপেন করতেছি। এই দুইটা ছবিতে আমরা একটু দেখাই আমাদের কাজ যেটা হচ্ছে। আমরা টুলস ব্যবহারের যে বিষয়গুলো দেখছিলাম, যে পর্যায়ে আমরা আছি, লাস্ট আমরা দেখছি কি এই গার্ডিয়ান টুলটা দেখছি, তারপরে পেন ব্যাকেট টুলটা দেখি নাই, ঠিক না? এবং 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলস এটাও আমরা দেখি নাই, দুইটা টুলস দেখি নাই। তো মূলত 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা আমরা নর্মালি এখানে দেখতে পারবো না, এই দেখেন এটা সাপোর্ট করে না এখানে, ঠিক না? আমাদের তো স্ক্রিন দেখা যাচ্ছে। এটা কেন সাপোর্ট করে না? কারণ এটা 3D কোনো অবজেক্ট না। 3D বুঝেন তো? 3D শব্দটার মিনিং কে বুঝেন বলেন তো? ত্রিমাত্রিক 3D। মেয়েদের থেকে একজন বলেন 3 এবং ডি, এই ডি বলতে আসলে কি বোঝায়? ইংলিশে বলেন। ডাইমেনশন স্যার। হ্যাঁ, ডাইমেনশন। ডাইমেনশন। আপনারা কি বলতে পারবেন যে কতটা ডাইমেনশন আছে? 2D 3D 3 হচ্ছে 3 মিন্স তো 3D মিন্স তো হচ্ছে 3 ত্রিমাত্রিক এটা। হ্যাঁ, তো আর কতটা আছে এরকম জানেন? 5 তো আছে স্যার।
আচ্ছা, ডাইমেনশনটা আসলে বলতে কি বোঝেন একটু ব্যাখ্যা করতে পারবেন? মাত্রিক কিংবা ডাইমেনশন যেটা হচ্ছে, শব্দের অর্থ আমি আসলে জানতে চাচ্ছি না, এটা বলতে কি বোঝেন এটা জানতে চাচ্ছি। হামিদ তাহমিদ আপনি বলেন, থ্রি ডাইমেনশন কিংবা ত্রিমাত্রিক, ধরেন এই শব্দটা বাংলা কিংবা ইংলিশ বলছি আমি, এটা ব্যাখ্যা যদি এখন তার শেপের বোঝায় আলাদা আলাদা করে। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ভিউ এই টাইপের। বুঝে নাই, মাহমুদ হাসান কি বলছেন? ওয়াই আর জেড অক্ষ মানে হরিজন্টালি আনুভূমিক, আর হইলো উপর থেকে একটা ভিউ, তিনটি এক্স ওয়াই জেড তিন আকারে যে আমরা ভিউটা বুঝাই আর কি। ঠিক আছে, আপনারটা মোটামুটি হয়েছে, কিন্তু অনেকেই হয়তো বুঝবে না ওইভাবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইয়ে করলে আর স্যার টাইম যদি আনা হয় তাহলে তার সেটা হচ্ছে 4D হয়ে যায়। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এরকমই জিনিসটা। তো এখানে আমরা যদি একটু সহজভাবে বলি, যখন কোনো অবজেক্টের, যখন আপনি কোনো জিনিস দেখেন, আমরা যখন স্ক্রিনে কোনো বিষয় দেখি, আবার যখন বাস্তবে কোনো বিষয় দেখি, দেখার মধ্যে আমাদের বিভিন্ন ডাইমেনশন আছে। যেমন আমরা জেনারেলি যখন স্ক্রিনের মধ্যে কোনো জিনিস দেখি, শুধু সামনের অংশ দেখি, পিছনের অংশটা তো দেখি না। একটা বস্তুর পিছনে কি আছে এটা কি আমরা দেখতে পাই? জি না, এটা দেখা যায় না। তো মূলত ডাইমেনশন 7 ডাইমেনশনও আছে, বুঝছেন? আপনি যদি 7 ডাইমেনশন, আপনাকে একটা ভিডিও দেখাই আমি। সেভেন ডাইমেনশনের মধ্যে আমরা যাচ্ছি। সেভেন ডাইমেনশনের দুবাইয়ের একটা প্রোগ্রাম ছিল, ডাইমেনশন ফেয়ার। দুবাইয়ে একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে 7 ডাইমেনশন নিয়ে। ওই প্রোগ্রামটা যদি আমরা দেখি, হ্যাঁ এটা আপনি একটু দেখতে পারেন। দেখেন এই বাঘটাকে রিয়েল মনে হয়, আসলে এটা রিয়েল বাঘ না। আর একটু দেখেন সামনে,
টেনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনি বুঝবেনই না যে ঘটনাটা কি, আলোর মাধ্যমে ওই ভিতর দিয়ে মানুষ চলে যাচ্ছে। ইংলিশ মুভিতে আমরা দেখছি ইংলিশ মুভিতে তো বোঝাই যায় এরকম ওরা করে কাটাকাটি করতে হয়। এগুলোই হচ্ছে মানে আমাদের এরকম যখন আমরা বেশি ডাইমেনশনে যাব তখন হয় কি যে ব্যাপারগুলোকে আপনার রিয়েল মনে হবে, বিভ্রান্ত করা সহজ হয়ে যায়, মানে একসাথে আপনি সব দিকই দেখবেন, রিয়েলিস্টিক হয়ে যায় আর কি। আমরা সেভেন ডাইমেনশন তো মায়া দিয়ে করে নাকি? মায়া আছে, অটোকেট আছে, হ্যাঁ এগুলা দিয়ে করে, তবে এখানে আলোর কাজ বেশি। সেভেন ডাইমেনশনের মধ্যে আসলে অনেক দিক থেকে আলোর ফোকাসটা ফালানো হয়, রিয়েল যখন প্রেজেন্ট করা হয় যখন, বুঝছেন, ওইটা শুধুমাত্র একটা স্ক্রিনের মধ্যে না, বিভিন্ন দিক থেকে আলোর মানে প্রক্ষেপণ করা হয়, ওটা অনেকগুলো ডিভাইসের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? জি স্যার। এটা জাস্ট কম্পিউটারের কাজ না, কম্পিউটারে তো করেই, কিন্তু প্রেজেন্ট করার সময় শুধুমাত্র একটা স্ক্রিন দিয়ে আপনার হবে না। কম্পিউটার আকৃতিটা দেয়, আকৃতিটা কম্পিউটার দেয়, আর বাকি ওটা তো খালি জায়গার মধ্যেই আপনাকে দেখাবে, বুঝছেন? খালি জায়গার মধ্যে যদি একটা বাঘ হেঁটে যাচ্ছে আপনাকে দেখাইতে হয়, তো এখানে তো আপনি স্ক্রিন নিয়ে হাঁটতে পারবেন না, তো ওইটা বিভিন্ন জায়গা থেকে আলো এসে ওই জায়গার মধ্যে জমাট হয়ে একটা বস্তু তৈরি করে ফেলে। এটা অনেক ইন্টারেস্টিং বিষয়, আপনারা সার্চ করবেন ডাইমেনশন নিয়ে, তখন পাবেন এগুলা যে কত ধরনের ডাইমেনশন আছে। এটা একটা ফেয়ার ছিল, এই 7 ডাইমেনশনের একটা ফেয়ার দুবাইতে হয়েছিল, ওইটাতে এটা দেখাইছে। প্রযুক্তি হ্যাঁ দেখবেন অনেক ইন্টারেস্টিং। যাই হোক, আমরা কম্পিউটার দিয়ে জেনারেলি ফটোশপ দিয়ে 3Dর বাইরে আমরা যেতে পারি না, বুঝছেন, এর উপরে আমাদের যাওয়ার সুযোগ নাই। 3Dটাই আমাদের কাছে অনেক রিয়েল। আপনারা কেউ 3D মুভি দেখছেন? হ্যাঁ স্যার, প্রচুর। দেখবেন এগুলো অনেক রিয়েল মনে হয় দেখতে। যাই হোক, আমরা 3Dর কাজ আলাদা একটা স্পেশাল ক্লাসে আমরা দেখব, কিভাবে আমরা ফটোশপে 3D ম্যাটেরিয়ালস কিংবা 3D কোনো অবজেক্ট তৈরি করতে পারি। এখানে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে সবার কম্পিউটার ওটা সাপোর্ট করবে না, আপনাকে ভালো কম্পিউটার থাকতে হবে, নতুবা 3Dর এই টুলসটাই অ্যাক্টিভ দেখবেন না। সেকেন্ড হচ্ছে, যদি আপনি কোনো ড্রয়িং না করতে পারেন তাহলে তো আপনার ওই ড্রয়িংটা 3Dতে দেখাবে না, এই জন্য 3D ড্রয়িংয়ের আলাদা কিছু রুলস আছে, ওইটাতে আমিও দক্ষ না, তো আমরা হয়তো আনাড়িভাবে কিছু ড্রয়িং করে ওইটাকে 3D রূপান্তর করে আপনাকে দেখাবো, সহজ কিছু ড্রয়িং। জটিল ড্রয়িংগুলো তো আমরা পারবো না করতে, কারণ ড্রয়িংয়ের উপরে আমাদের ওই রকম দিয়ে নাই, কি বলে, হ্যাঁ ওরা করতে পারে, যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং কিংবা ড্রয়িং এর উপরে কাজ করছে তাদের জন্য এটা সহজ। তবে জেনারেল আর্কিটেক্টরা এটা পারবে না, যারা আর্কিটেক্ট করার পরে আবার 3D ড্রয়িং এর সফটওয়্যারের উপরে যারা ট্রেনিং নেয় তাদের পক্ষে এটা আরো সহজ আর কি করা, এটা আলাদা একটা বিষয়। 3D তে চাইলে আপনারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন, 3D হচ্ছে ফিউচার টেকনোলজি, অনেক ভালো। ওইটার সমস্যা হচ্ছে কি, আপনি তখন কি করতে হবে, 1 লক্ষ টাকা দামের একটা কম্পিউটার কিনতে হবে, অনেক হাই ডেফিনেশন কম্পিউটার থাকতে হবে, 3D নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটাই আমাদের লিমিটেশন, যে আমরা কিন্তু স্যার আপনার 1 মাস যাইবে না ওই টাকাটা তুলতে। এটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ইনভেস্টেড পয়সা নাই, যে জন্য আমরা বিজনেস করতে পারি না, বুঝছেন। আপনার কাছে এখন 50 লক্ষ টাকা থাকলে ঠিকই আপনি 1 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করে ফেলতেন, 5 বছরে 50 লক্ষ টাকা চলে আসতো আপনার। তো যেহেতু আপনার 50 লক্ষ টাকা নাই, 5 বছরেও আপনি আরো 50 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন না, বুঝতে।
এটাই হচ্ছে আমাদের লিমিটেশন। যাই হোক, আমরা 3Dর একটা ক্লাস দেখবো, স্পেশাল একটা ক্লাস কম্বাইন্ড। আশা করা যায় ওই ক্লাসটা আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে। তো আমরা পেইন্ট বাকেট টুলের মধ্যে যদি দেখি, ওইটা আসলে খুব সিম্পল একটা টুল। আমরা যদি কোনো নতুন লেয়ার নিয়ে কোনো একটা অংশকে সিলেক্ট করি, তারপরে ওই অংশতে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। এই যে একটা কালার দিয়ে দিলাম আমরা, তো এটা হচ্ছে এক্সট্রা আমরা দিয়েছি, যেহেতু আলাদা লেয়ার করছি আমরা, এটা আগে করতে হবে। তো এটার মানে কি যে এখন আপনি একটা বৃত্ত পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আলাদা একটা লেয়ারের মধ্যে। সেটাই যদি আপনি এটা দেওয়ার আগে অপাসিটি কমিয়ে দেন, এই যে লাইট হয়ে গেছে, কিন্তু এটা একই লেয়ারে যদি আপনি করেন তাহলে এটার মুভ করতে পারবেন না, বুঝতে পারছেন? আলাদা করে করলে এটা আপনি মুভ করতে পারেন। আমরা চাইলে এভাবে যে কোনো শেপ তৈরি করতে পারি। শেপকে ফিল করার জন্যই হচ্ছে আমাদের এই পেইন্ট বাকেট টুল, এক কালার দিয়ে ফিল করা। আর গার্ডিয়ান দিয়ে আমরা কি দেখছিলাম যে একাধিক কালারে ফিল করা, ঠিক না? এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য, আর কিছু না। এটা ভেরি সিম্পল বিষয়, আমরা বুঝে গেছি। তারপরে আমরা যাচ্ছি নিচের দিকে। এখানে যে টুলগুলো আছে এগুলোর আসলে ব্যবহার খুবই কম। ব্লোয়ার টুলের ব্যবহার আছে, এটা আমরা আসলে এখানে দেখি না, এই জন্য যে এটার জন্য আলাদা একটা মেনুই আছে, অনেক ধরনের ব্লোয়ার আছে এখানে, যে জন্য আমরা এটা ওইখানে দেখবো না আপাতত। আমরা সোজা নিচের দিকে যাচ্ছি। এখানে 3টে টুলস আছে, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এই 3টে টুলের ব্যবহার আমরা এখন দেখব। আমাদের উপস্থিতি কতজন হইল? 21, মোটামুটি খারাপ না, 21st সেঞ্চুরিতে আছে। তো এই 3টে টুলের আসলে ব্যাপক ব্যবহার কেন হয়, ওইগুলা দিয়ে আমরা যখন কোনো প্রজেক্ট করব, কাজের মধ্যে প্রয়োগ করব, তখন বুঝবেন যে যেভাবে ক্লোন টুল, হিলিং টুলের ব্যবহার হয় যে কোনো ছবিতে এডিটিং করতে গেলেই, একই সাথে আমরা এই ডস টুল, বার্ন টুলের ব্যবহারও সবসময় করি। মোস্ট ইউজেবল কিছু টুলস হচ্ছে ফটোশপের মধ্যে এই টুলসটা আর এখানে এই দুইটা। তারপরে ব্রাশ টুলের ব্যবহারও সবচেয়ে বেশি হয়। তো আমরা এটা যদি দেখি যে এই টুলের কাজ কি, প্রথমে আমরা ডস টুলটা দেখতেছি। এটা দিয়ে কি হয়, আপনি যখন কোনো ছবিতে কাজ করবেন, আমরা লেয়ারে থাকতে হবে। তুলনা করার জন্য এক কাজ করি, এই ছবিটাকে আমরা দুইটা করে দিই। বোঝার সুবিধার জন্য এটা আমরা করব। স্যার প্লিজ কিবোর্ড কমান্ডটা অন করেন। এই সামান্য সময়ের জন্য আর কিবোর্ড কমান্ড অন করে কি করবেন? ঠিক আছে, তারপরে স্যার আপনি কি টাইপ করলেন আমরা দেখলে ভালো হয়। ঠিক আছে, কিবোর্ড কমান্ড অন থাকা উচিত। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাচ্ছি। এই জায়গায় যদি আমরা দেখি যে আমরা বার্ন টুলে এখানে ক্লিক করলাম, প্রথম টুলটা নিলাম ডস টুল। এটা আমাদের লাগবে না। দেখেন এই ছবিটার মধ্যে এটা আলোর ফোকাস চলে আসে, তুলনামূলক দেখেন পাশাপাশি রেখে। এই দুইটা ছবির মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে এখন? এটা অনেক ভালো লাগতেছে না দেখতে? কয়েক সেকেন্ডে এটার মধ্যে আমরা আলোর পরিমাণটা বাড়িয়ে দিছি। ধরেন চুলটাকে আপনি একটু আলো কমিয়ে দেবেন, তখন হচ্ছে সেকেন্ড টুলসটা বার্ন টুল। এটা দিয়ে আপনি দেখেন চুলের মধ্যে আমি মুভ করতেছি, আমি কি ওই লেয়ারে আসি? হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে লেয়ারটা শো করে না, ওই লেয়ারে নাই, এই জন্য প্রয়োগ হয় নাই।
যে জায়গায় আপনি মনে করবেন যে আলো বেশি, আপনি চান না ওই আলোটা, ওই জায়গা কি করলেন, একটু অন্ধকার করে দিলেন। বুঝতে পারছেন? অনেক সময় আমাদের ছবিকে 3D বোঝানোর জন্য আলোর এফেক্টটাকে আমরা একদিকে কমিয়ে একদিকে বাড়িয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দুইটা ছবির পার্থক্য আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, ঠিক না? চুলের মধ্যে তো এটা হয় কি কয়েক সেকেন্ডেই আপনি একটা ডিফারেন্ট এফেক্ট নিয়ে আসতে পারেন কোনো পিকচারের মধ্যে, এমনকি আপনি ড্রেসের মধ্যেও আনতে পারেন। আপনি যে পিকচার আনবেন তা না, দেখুন একটু কালারের মধ্যে পার্থক্য হয়ে যায়। যখনই আপনি এটা এফেক্ট প্রয়োগ করবেন তখন ওই কালারটাও আমরা পার্থক্য দেখব। ওটার কালারটা আরেক রকম হয়ে যাচ্ছে না? জি স্যার। ওইটা করার সময় আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি মনে করেন নির্দিষ্ট এরিয়াতে করবেন, ব্রাশটা বাইরে যাবে না, তখন আপনাকে সিলেকশন টুলের ব্যবহার করতে হবে, সেটাই। আর এখানে ব্রাশ একটু বড় করে নিলে আরো ভালো হয়। ধরেন এই গলাটাকে আমি একটু উজ্জ্বল করব, তখন আমি ওখানে কি করলাম, গিয়ে আবার ডস টুল নিলাম, ব্রাশটা একটু ছোট করলাম, ওইটা আলোটা বাড়িয়ে দিলাম। বুঝতে পারছেন? এই হচ্ছে এটার ম্যাজিক্যাল ব্যবহার। এটা খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি, যেটা আসলে ইন জেনারেলি আপনি করতে গেলে অনেক ঝামেলা আছে। দেখে দেখে করলে নাকি যে আপনার কি দরকার কি দরকার না, কোথায় আপনি একটু আলো বেশি দেবেন, কোথায় কম দিবেন। এরকম হয়তো অনেক ছবিতে দেখলেন হঠাৎ করে আপনার হাতের উপরে একটা ছায়া পড়ে গেছে, ওই ছায়াটাকে আপনি রিমুভ করে দিতে পারেন এই টুলগুলা দিয়ে। বুঝতে পারছেন? এটা আমরা রিয়েলি কোনো প্রজেক্টের মধ্যে যখন প্রয়োগ করব আপনি তখন আরো ক্লিয়ার বুঝবেন এটার প্রয়োগ। খুব সহজ বিষয়, এটা আসলে নিজে নিজে আপনি বুঝতে পারেন, এটার জন্য টিচারের প্রয়োজন হয় না। এখানে লাস্ট যে টুলটা আছে স্পঞ্জ টুল, এটাকে আমরা অন্য পিকচারে দেখব। হ্যাঁ, ওইটাতেই দেখি, যেহেতু আমাদের এখানে দুইটা পিকচার আছে। ওইটা আগে যে এই ছবিটাকে যদি আমি চাই, এটাকে সাদা কালো বলে না, কালারটাকে আপনার একটু গ্রের ভাব নিয়ে আসে। দেখেন, আপনি দেখলেই বুঝবেন এটা কি হচ্ছে। আমরা বড় করে এগুলো আসলে এক ধরনের এফেক্ট, এটা দিয়ে আমরা অনেক সময় পিকচার ব্যবহার করি। দেন কালার কিন্তু চলে যাচ্ছে না, চশমার যে নীল ফ্রেম আছে এটা নীলই আছে, ঠিক না? এবার লিপস্টিকটা একটু গাঢ় হয়ে যাচ্ছে, পুরোপুরি কালার চলে যায় না, কিছু কালার আছে ওটা যাবে না, কিছু আছে চলে যায়, লাইট কালার গুলা চলে যায়। বুঝতে পারছেন? তো এটা এক ধরনের কাজ আছে। তো এভাবে আপনি একটা ছবির উপরে এটা প্রয়োগ করতে পারেন। আবার যদি আপনি চান এখানে এটা ব্যবহার করলে কি হবে, এটা একটু অন্ধকার করে দেবে, অন্ধকারের প্রয়োজন নেই। তাহলে এই তিনটা টুল আমরা দেখছি, এটার প্রয়োগ করে আপনারা কিছু কাজ করবেন ডিফারেন্ট পিকচারের মধ্যে। আপনি কাজটা চিন্তা ভাবনা করে দেখবেন যে কোনটা কোথায় প্রয়োগ করলে কি রকম এফেক্ট আসে, করে আপনারা রাখবেন যাতে আমরা দেখি পরবর্তীতে। বুঝতে পারছেন? যাই হোক, আমরা মোটামুটি এই তিনটা টুলের ব্যবহার আজকে দেখলাম। এটা ভেরি সিম্পল টুল, সহজ টুল। এটার জন্য আসলে আমাদের অনেকক্ষণ সময় নষ্ট করতে হয় না। মিশিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। আজকে আমরা এরপরে চলে যাব আপনাদের প্র্যাকটিস সেশনে, কারণ আমরা ফটোশপে আমার অনেক পুরনো অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে শুধু ক্লাস যারা করে পরবর্তীতে ওদের দিয়ে কোনো কাজ করাইতে গেলে দেখে ওরা বুঝে না কখন কি ব্যবহার করবে, এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় না। বুঝতে পারছেন? ক্রিয়েটিভিটি কাজের জন্য সবচেয়ে মেইন যেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের এবিলিটি থাকা, যে আপনি কখন কি করবেন। আপনার পিছনে তো কেউ দাঁড়িয়ে থাকবে না যে আপনার কাজ করার সময় বলবে যে এটা করেন,
আপনি হয়তো সব কাজই এখানে পারেন, এখানে যা টুলস আছে প্রত্যেকটার ব্যবহার পারেন, কিন্তু আপনার সিদ্ধান্ত তো নিতে হবে যে এই কাজের জন্য আমি কি টুল ব্যবহার করব, ঠিক না? ওই সিদ্ধান্ত নিতে যদি আপনি না পারেন তাহলে ভুল টুল ব্যবহার করবেন। আপনি জানা আছে তারপরে আপনি ভুল টুল ব্যবহার করবেন, সহজ কাজ আপনার কাছে কঠিন হয়ে যাবে। তো টুলস ব্যবহারের ডিসিশন মেকিংটা আমরা শেখানোর একমাত্র পথই হচ্ছে আপনি কাজ করবেন, এবং কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন কাজের কথা বলবো, আপনি সিদ্ধান্ত নেবেন এই কাজটা করতে গেলে কি টুল ব্যবহার করব। এভাবে আমরা কিছুদিন আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চালিয়ে যাব, কিছুদিন না আসলে আমরা শেষ দিন পর্যন্ত এটা থাকবে। মাঝে মাঝে আমরা টুলের ব্যবহার দেখাবো, আবার পরবর্তীতে চলে যাব আপনাদের স্ক্রিনে, আপনারা কাজ করে আমাদের দেখাবেন। এই দুই পদ্ধতিতেই আমরা আগাবো। তখন যারা থাকবেন, যারা জোরে পড়বেন সেটা অন্য কথা। আমি দেখছি এই প্রেজেন্টেশনের জন্য অনেকেই ক্লাস থেকে চলে যান, তো চলে গেলে তো আমাদের কিছু করার নাই। যারা থাকবেন তারা অবশ্যই শিখবেন, যেহেতু আমরা আপনাকে দিয়ে কাজ করাবো। আপনার এই ডিসিশন মেকিং, অনেকের আমি দেখছি যে পুরনো ভার্সন নিয়ে বসে আছে, অনেকের কোনো পিকচারই নাই। তো এই প্রেজেন্টেশনে আসলে এই জিনিসগুলো ধরা পড়ে যে আপনার আসলে প্র্যাকটিস উপযোগী, কাজের উপযোগী পিসিটা আছে কিনা, ঠিক না? কি বলেন? জি স্যার, জি স্যার। তো এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। যদিও প্র্যাকটিস সেশনে আমার কথা বলতে হয় বেশি, আমি যখন কাজ করাবো আমি মোটামুটি রিল্যাক্সে কাজ করাইতে পারি। যখন আপনি কাজ করবেন, আপনাকে বললাম ডান দিকে যান, আপনি চলে গেলেন উপরে, তো ওইটা কিন্তু অনেক মানে কষ্টসাধ্য কাজ, ঠিক না? কাউকে দিয়ে কাজ করানো এটা আসলে নিজে কাজ করার চাইতেও কঠিন, বিশেষ করে টেকনিক্যাল বিষয়গুলো। কারণ আমি হয়তো একবারই একটা কাজ করবো, কিন্তু আপনাকে দিয়ে করাইতে গেলে আপনি 3 বার ভুল করবেন, তো এটা একটু বিরক্তিকর। যিনি ইনস্ট্রাকশনে থাকবেন ওনার জন্য, তো এটা আমরা মেনে নিচ্ছি এই জন্য যে আপনাদের উপকারের জন্য আমরা এই কষ্টটা মেনে নিচ্ছি। এটা যদি আপনারা না বুঝেন, আপনারা যদি মনে করেন আমরা দেখব, আমরা করব না, এটা তো সমস্যা। আপনাদের কোনটা উপকার কোনটা অপকার এটা তো বুঝতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের 3টে টুলের ব্যবহার দেখছি। আমরা নেক্সট ক্লাসে মূলত দেখব পেন টুলের ব্যবহার। বুঝছেন, এখানে যে পেন টুল আছে এটার মধ্যে অনেকগুলা সাব টুল আছে, 6টা আছে। তো এগুলার প্রয়োগ অনেকেই হয়তো আপনাদের মধ্যে জানেন। তো প্রয়োগের মধ্যেও অনেক মাত্রা আছে, বুঝছেন। স্মার্টলি প্রয়োগ করা, মোটামুটি ভাবে প্রয়োগ করা, আনাড়ি ভাবে প্রয়োগ করা, ঠিক না? একই টুলস কেউ দেখবেন অনেক শর্টকাট ব্যবহার করে, অনেক সিম্পলি ব্যবহার করে, তার জন্য একেবারেই সহজভাবে ব্যবহার। আর কেউ আছে দেখবেন অনেক কষ্ট করে এই টুলসটার প্রয়োগ করে। আমরা মূলত ক্লাসে দেখাতে চাচ্ছি আপনাদের টুলসগুলোর সহজ প্রয়োগ। তো পেন টুলের কিছু ছোটোখাটো টেকনিক আছে, কিবোর্ড এবং মাউসের সমন্বয়ে আমরা কিভাবে সহজভাবে পেন টুল দিয়ে বিভিন্ন বিষয়ে ড্রয়িং করা যায় কিংবা কোনো কিছু সিলেকশন করা যায়, এই বিষয়টা আমরা দেখব। কারণ পেন টুলটা পরবর্তীতে আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা যাব ওইখানেও এটার ব্যাপক প্রয়োগ আছে। ফটোশপে যদি আমরা ওইটা আয়ত্তে নিয়ে আসি, তো ইলাস্ট্রেটরে নতুন করে আমাদের আবার এটা শিখতে হবে না, তখন আমরা এক্সপার্ট হয়ে যাব। তো আগামী ক্লাস হচ্ছে আমাদের পেন টুলের ব্যবহার আমরা দেখব। এটা মোটামুটি একটা ক্লাসই লাগবে এটা করতে। পেন টুলের পরে আমাদের মূলত আরো 2টা ক্লাস করলে আমাদের টুল শেষ হয়ে যাবে। পেন টুলের একটা ক্লাস, আর এখানে আমরা এই শেপ এবং টেক্সট এই 2টার মধ্যে আমরা আরো একটা ক্লাস করব। আগামী 2টা ক্লাস করার পরে আমাদের রেগুলার টুলসের ব্যবহার আমরা শেষ করে ফেলব। তারপরে আমরা চলে যাব স্পেশাল ক্লাসগুলোতে। স্পেশাল ক্লাস বলতে এই যে 3Dর একটা ক্লাস করব, ফন্টের উপরে একটা ক্লাস করব, তারপরে আপনাদের এখান থেকে পিডিএফ পিকচার বুক তৈরি করা, আপনি কিভাবে 10টা 20টা পিকচার দিয়ে একটা বই তৈরি করে ফেলতে পারেন, পিকচারের মধ্যে বিভিন্ন টাইটেল ব্যবহার করে। তো এই পিকচার বুকগুলো তৈরি অনেক জনপ্রিয়, অনেকেই চায় যে আমার 30টা পিকচার দিয়ে আমি একটা অ্যালবাম তৈরি করব। তো ওইটা কিন্তু ফটোশপ দিয়ে খুব সহজে তৈরি করা যায়, কারণ এখানে আপনি পিকচারগুলোতে কাজও করতে পারলেন, সাথে সাথে আপনি জেনারেলি তো আমরা ফটোশপে কি নেক্সট পেজ বলে কিছু পাই, যে ধরেন এখানে আপনি 3টা পিকচার দিয়ে 3টা পেজ তৈরি একসাথে করতে পারবেন।
প্রশ্নটা বুঝতে পারছেন কেউ? আরেকবার বলেন স্যার। আমরা বলতে চাচ্ছি যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করি, আমরা তো চাইলে 3টা পেজে 3 ধরনের কথা লিখে সেভ করতে পারি, ঠিক না? যখন স্যার। ওপেন করব আমরা 1 2 3 এরকম 3টা পেজই পাবো, ঠিক না? জি স্যার। ফটোশপে যখন আপনি এখানে 3টা পিকচার নিয়ে আসবেন, এখানে কি নেক্সট পেজ বলে কিছু পাবেন? না স্যার, কিন্তু আলাদা আলাদা করে দিন। সবকিছু একটা ক্যানভাসের মধ্যেই থাকবে। স্যার আমার মনে হয় ওইটা সেভ করার সময় ওখানে নাম্বার কয়টা পেজ আপনি সেভ করতে চাচ্ছেন ওইটা ওইভাবে। ওইটা হচ্ছে বলি আমরা করা যায়, এটা তো আমি জানি। তো ওইটা প্রথম যেটা হচ্ছে আপনাকে আর্টবোর্ড নিতে হবে, জেনারেল পেজ নিলে হবে না। সেকেন্ড হচ্ছে সেভ করার সময় ওখানে আর কিছু বিষয় আছে, তো ওইগুলা নিয়েই আর কি আমরা পিকচার অ্যালবাম যদি আপনি বানাইতে চান, একটা টাইটেল পেজ দিলেন প্রথমে, ওইখানে একটা নাম দিয়ে সুন্দর করে একটা প্রচ্ছদ তৈরি করলেন, তারপরে অনেকগুলা পেজ তৈরি করে এক এক পেজের মধ্যে এক একটা পিকচার রাখলেন, সবশেষে আপনি সেভ করলেন, পিডিএফ এ সেভ করতে পারেন। সাধারণত পিএইচডিতে তো আপনি অ্যালবাম বানিয়ে লাভ নাই, পিএইচডি তো আপনি মোবাইলে একজন কাছে পাঠাইতে পারেন না, কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা ইমেইলে কাউকে দিলে তারও ফটোশপ থাকতে হবে। তো আমরা মানে অন্য ফরম্যাটে পিএনজি, জেপিজি কিংবা পিএইচডি ওইগুলাতে কিভাবে আমরা অ্যালবাম তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখবো। তো ওইটার জন্য আমাদের একটা স্পেশাল ক্লাস থাকবে। আমরা মূলত আরো 2টা ক্লাস পরেই স্পেশাল ক্লাসে চলে যাব। তো স্পেশাল ক্লাসে যখন আমরা যাব তখন আমাদের এই প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে আমরা এই আর প্রেজেন্টেশনে থাকবো না। একটাতে হয়তো আমরা একদিন একটা স্পেশাল ক্লাস দেখাইলাম কিভাবে আপনার 3D মেটেরিয়ালস দিয়ে কাজ করতে হয়, পরবর্তীতে হয়তো আমরা 3টা ক্লাসে এই ক্লাসের আপনাদের প্রেজেন্টেশন নেব। একদিনে তো সবার কাজ দেখা যাবে না, তবে একটা স্পেশাল ক্লাস হবে, তারপরে 2 থেকে 3টা ক্লাস হবে যেখানে আপনারা এটা করে দেখাবেন। এইভাবে আমরা আগাবো, বুঝতে পারছেন? ঠিক আছে, তাইলে এতটুকু আজকে আমাদের থাক ক্লাসের বিষয়টা। এখন আমরা যাব আপনাদের কাছে। আজকে আমরা কে কে প্রেজেন্টেশন করবেন বলেন? একটা হচ্ছে আমাদের জাসনাত জেনিফার, আপনার প্রেজেন্টেশন করার কথা আজকে, ঠিক না? হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনি কালকে যে ফর্ম ফিল আপ করছেন একটা করছেন? আজকে আর একটা করবো স্যার। হ্যাঁ, ওই 2টা করে ছবি দিয়ে করতে হবে। একটা হচ্ছে আমাদের এই যে গিফটের মধ্যে আমরা একটা 3D পিকচার এড করব, বুঝছেন? একটা স্পেশাল এফেক্ট দিয়ে আমরা একটা 3D প্রিন্ট দেব। আর একটা হচ্ছে আপনার আইডি কার্ডের জন্য। তো আইডি কার্ডের জন্য আপনি একটু সিম্পল পিকচারও দিতে পারেন চাইলে, কিন্তু 3D তে আমরা গিফটের মধ্যে যেটা দেব একটু ব্যাকগ্রাউন্ড সহ একটা ফুল পিকচার দিয়ে দেবেন। ঠিক আছে, তাইলে হ্যাঁ আমরা আমার প্রেজেন্টেশন স্টপ করে দিচ্ছি। আচ্ছা, আমি প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমরা আরো কয়েকজনকে সিলেক্ট করি, তারপরে কে করবেন বলেন তো? লাইভ প্রেজেন্টেশনে আর কে আসতে চান? খাদিজা বিনতে কাহের, আপনি কি রিসেন্টলি প্রেজেন্টেশন করছেন কোন ক্লাসে? তো ক্লাসে করতে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক্রোফোন বন্ধ করে দেন। আপনার মোবাইল এবং দুইটাই অফ আছে, তো একবার বললে আমরা মোটামুটি 10 বার শুনবো এটা। ওই 3D 7Dর মতোই আর কি ব্যাপারটা, 7Dতে এরকমই হয়। তারপরে আর কে আছেন? লিমা বেগম কবে করছেন? হ্যালো, লিমা বেগম লেফট হয়ে গেছে। মেয়েদের তো সংখ্যা একেবারেই কম নাকি? আর কে আছেন? আপনারা নিচ থেকে বলেন, প্রেজেন্টেশন করলে তো আপনাদেরই লাভ, আমি খুঁজে খুঁজে বাইর করবো কেন? আচ্ছা, ফাহমিদা কবির কি আপনি ইমিডিয়েট করছেন কখন? রিসেন্টলি করছেন? ফাহমিদা কবির,
তারপরে বিতি সিনহা, আপনি লাস্ট কবে করছেন? স্যার গত ক্লাসের আগের ক্লাসে করছিলাম। এখন আমাদের ফাহমিদা কবির, হামিদ তাহমিনা কি করছেন? জি না স্যার। হ্যাঁ, তাইলে জেনিফার পরে আপনি। না স্যার, আজকে করবো না। আপনি মোবাইল দিয়ে ঢুকছেন? না স্যার, ল্যাপটপ দিয়ে দেখছি। তাহলে পারবেন না কেন? স্যার আজকে একটু সমস্যা আছে। ঠিক আছে, তাইলে আর কে বলছিলাম, জেনিফারের পরে আমরা যাচ্ছি কোথায় বলছিলাম, ফাহমিদা কবির কি বলছেন, কথা বলছেন? আপনার কথা তো শোনা যাচ্ছে না। আমরা মাইক্রোফোন টেস্ট করে, মাইক্রোফোন অন হয়েছে ঠিকই, কিন্তু সাউন্ড আসে নাই। সমস্যা নাই, তারপরে আপনারা বিতি সিনহা কিংবা অন্য কেউ করবেন। এখানে ছেলেদের প্রেজেন্টেশন শুধুমাত্র আমরা একজনের নিতে পারি, যিনি হচ্ছে আফসার আহমদ। এই জন্য যে উনি বিকালের ক্লাসে আসতে পারেন না, ঠিক না? জি স্যার। জি স্যার। স্যার আমি নতুন কোনো কাজ করি নাই স্যার, আজকে করতে পারবো না আর কি। এটা আসলে আমরা প্রেজেন্টেশনে শুধু নতুন কাজ দেখি না, আপনি সরাসরি এখানে কিছু কাজ করবেন, ধরেন কন্ট্রোলের প্রয়োগ, হ্যাঁ ওইটা করার মানে কি, ওইখানে আমাদের সামনে করার মানে হচ্ছে করতে গিয়ে আপনার যে রিসোর্সের প্রয়োজন, যে পদ্ধতির প্রয়োজন, ওইগুলো আপনি কিভাবে প্রয়োগ করেন ওটা আমরা দেখতে চাই আর কি। যে একটা ছবি আপনি আনতে গিয়ে কি করতেছেন, ছবি সিলেক্ট করে আবার ওপেনে দিচ্ছেন, নাকি রাইট ক্লিক করে ছবি ওপেন করেন, নাকি ডাবল ক্লিক দিয়ে করেন। এই যে ছবি ওপেন করার কয়েকটা পদ্ধতি আছে, তো শর্টকাট পদ্ধতি ইউজ করেন না ঘুরিয়ে করেন, ওইটা আমরা দেখলাম এবং আপনাকে সাজেস্ট করলাম যে এইভাবে না করে ওইভাবে করবেন। মূলত আপনি কাজ করতে গিয়ে যে কৌশলগুলো অবলম্বন করেন ওইটা আমরা দেখতে চাই, দেখে ওইখানে যদি কোনো ফল্ট থাকে ওইটা আমরা আপনাদের বলে দিই। ধরেন একটা ছবির মধ্যে আপনি প্রয়োগ করবেন একটা এফেক্ট, ছবি নিয়ে আসলেন ধরেন একটা ফুলের, তখন আমরা বললাম যে না, এটার জন্য আপনার একটা মানুষের ছবি নিয়ে আসতে হবে। কখন কোন ধরনের ছবি ব্যবহার করবেন, আপনার ছবির স্টক কিভাবে আছে, এই ব্যাপারগুলো দেখার জন্য কি আমরা লাইভ ক্লাস চাই, মানে প্র্যাকটিস করাই আপনাদেরকে, যে আপনার রিসোর্সগুলো ঠিক আছে কিনা, বুঝতে পারছেন, কিংবা আপনার পদ্ধতিটা আপনি প্র্যাকটিস করতে যে পদ্ধতিতে করেন ওই পদ্ধতিটা কতটুকু পারফেক্ট, কতটুকু ভুল আছে, এটা বোঝার জন্য, বুঝতে পারছেন। তো এটা শুধু পুরনো কাজ আসলে আমরা ওইভাবে দেখতে চাই না, কারণ যেটা আপনি করে ফেলছেন ওইটা তো আর দেখে কি হবে, কিভাবে করছেন ওইটা তো আমরা বুঝলাম না। কিংবা অনেকে আছে যে পিএইচডি করে রেখে দেয়, জেপিজি করে রেখে দেয়, তখন তো কাজ আর দেখাই যায় না। ঠিক আছে, অলমোস্ট মোটামুটি আপনারা যতটুকু পারেন কন্টিনিউ করেন, আমরা সমস্যা নাই। আমি লিভ নিতে চাচ্ছি, আপনারা করেন। জেনিফার আপনার স্ক্রিন শেয়ার করেন, আর বাকি সবাই জয়েন হন। বিতি সিনহা আপনারা জয়েন হবেন, ওনার সাথে ওনাকে দিয়ে বলবেন যে আপনি আপু এই কাজটা করে দেখান, ফ্রেমের কাজটা করে দেখান, কিংবা ওইটা এভাবে একজনকে দিয়ে কিছু কাজ করাবেন। আপনারা না পারলে আপনারা বলবেন যে এইভাবে এভাবে করেন, তারপরে আরেকজন আসবে, বুঝতে পারছেন। এই হচ্ছে, বুঝি নাই, হ্যাঁ না সুমন থাকবে না, সুমন পাল থাকবে না, আমি সুমন আমরা একটু বাইরে চলে যাব। আমাদের কমিটি মেম্বার যারা আছে তাদের মধ্যে শুধুমাত্র আরিফুল ইসলাম থাকবে, উনি আপনাদের হেল্প করতে পারেন, তাছাড়া সবাই আমরা লেফট হয়ে যাব। আমাদের মূলত কাজ করতেছি ফিল্ডে, বুঝছেন। হ্যাঁ সাইফুর রহমান অবশ্য আছেন আপনাদের পাশে, অর্থমন্ত্রী আছেন, কোন টেনশনের কিছু নাই, বাজেটের কিছু লাগলে উনি দিয়ে দেবেন। আমার চেম্বারে রেজিস্ট্রার আবেদন হইল। ঠিক আছে,
আমরা চাচ্ছি আর কি এই ক্লাসে মেয়েদের পার্টিসিপেট বেশি থাকবে, প্রেজেন্টেশনটা মেয়েরা করবে, হেল্প মানে মেয়েরা করবে, মানে আপনাদের এখানে মানে ইয়ে চাচ্ছি আমরা, মানে অ্যাক্টিভিটি চাচ্ছি। ফিমেলদের রাজত্ব এখানে। হ্যাঁ সেটাই, ওরা মূলত হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে থাকবে, মূল ভার্ব হচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যদি কোথাও আটকে যান তখন হয়তো, কারণ এখানেও যদি ছেলেরা পার্টিসিপেট করে হেল্প করে তো আপনারা পিছিয়ে যাবেন, বুঝছেন? যাতে আপনারা পিছিয়ে না যান এই জন্য ওদেরকে আমরা গেস্ট মার্ক দিয়ে দিছি। এখানে যারাই আসবে ছেলেরা, ওরা গেস্ট আইডি নিয়ে আসবে, ওরা আর আগের মতো এখানে মানে হোস্ট হয়ে আসতে পারবে না। তো গেস্টের ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তাইলে আপনারা স্টার্ট দেন। জেনিফার আপনার স্ক্রিন শেয়ার করেন। আরিফুল ভাই, হ্যালো আরিফুল ভাই, জি ওই যে ওই দিন যে আপনাদের ব্যাচে কে যেন ওই যে ফ্রি ফ্রি ছবিটা দেখার জন্য দিছিল, এগুলা কি আপনার কাছে আছে? ফ্রি ছবি সাইফুল ভাই মেমে দিছিল। সাইফুল ভাই লিস্টটা থাকলে আমাকে একটু চ্যাটের মধ্যে দিয়ে দেন না। আচ্ছা সাইফুল ভাই আপনি দিয়ে দেন তো। হ্যালো সাইফুল ভাই। ভাই আপনি যা বলবেন। শেয়ার হয়েছে, আপু শেয়ার হয়েছে। চ্যাট বক্স চেক করেন। হ্যালো, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাই কি ঠিক করলেন, যাবেন পিকনিকে? জি যাও। নাকি পরে পিছন থেকে, নাকি পরে পিছন থেকে নাই হয়ে যাবেন? না না অলরেডি আপনি দিয়ে ফেলান না, আমরা আপনার চাকরি থাকবে না। আমার প্রেজেন্টেশন দেখতেছেন সবাই? জি জি জি। আচ্ছা সোনিয়া, জাসনাত, জেনিফার, আমাদের অলমোস্ট 30 জনের উপরে হয়ে গেছে, বুঝছেন? আপনার টেনশনের কিছু নাই, আমরা 30 জনের মতো কনফার্ম হয়ে গেছি। এখন আমরা চাচ্ছি যে 40-এ যেতে পারি কিনা দেখবো। জি স্যার, আমরাও 3 জন যাব। 3 জন যাবেন? ফাহমিদা আপু, আমি আর আমার হাজবেন্ড। ঠিক আছে, তাইলে তো হ্যাঁ বাড়বেই। আমাদের 30 জন অলরেডি ফাইনাল, এখন আরো বাড়ার সম্ভাবনা আছে। লাস্ট মুহূর্তে অনেকেই ইয়ে করবে, আরো হয়তো এড হবে। 35-40 এরকমই হওয়ার টার্গেট আমরা চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে জি স্যার। জি স্যার, আমি প্রেজেন্ট করতেছি কালার পিকার, আর আরেকটা দেখাবো হিলিং ব্রাশ টুল। এই দুইটা দেখাবো, বেশি করতে পারি নাই স্যার, সময় পাইছি না। হ্যালো আপু, ওই স্টপ শেয়ারিং এর ওই যে ট্যাবটা আছে না, এটা হাইড করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে লোকে আমার এমবি করতে হবে, তারপরে ব্যবহার করব স্ক্রিন তো মিনিমাইজ করে কাজ করতে হবে।
স্ক্রিনে ডাটা কোথায় রেখে দিবে? এই পর্যন্তই করছি স্যার হিলিং ব্রাশ টুলটা। দেখো ওটা ফোন দিতাম। আপু এখানে কি করছেন? মানে কাজটা কি করছেন? আপু কিভাবে করছেন একটু যদি আমাদের দেখাতেন তাহলে ভালো হতো। প্র্যাকটিক্যালি দেখালে জি একটু দেখান। সময় লাগবে। সময় হোক, একটু দেখান। লেয়ার গুলো কোথায়? হ্যাঁ লেয়ার আছে তো। মনে করেন এই 1 ঘন্টা আপনার। আপনি 1 ঘন্টা নিয়ে দেখান। হ্যাঁ বস্তা বস্তা দেখান, সমস্যা নেই, আমরা দেখি আপনি করেন। দুটো সিদ্ধান্ত নিতে হবে। বেশি পারি না। ইন্টারনেট রেকর্ড হয় না, এগুলো রেকর্ড আর ওখানে ইংলিশ পারি। স্ক্রিন রেকর্ড হবে কিন্তু সাউন্ড রেকর্ড হবে না। সাউন্ড তো ইন্টারনেট এগুলো বন্ধ যেহেতু ইনো তার ইনপুট নেই। এটা হচ্ছে এখন আমরা সিদ্ধান্ত নিতে হবে। এটা ফ্লাওয়ার গুলো কোথা থেকে আনছেন আপু? ফ্লাওয়ার গুলো একটা থেকে বাড়াইছি আর কি। আচ্ছা, একটা থেকে কপি করে বাড়াইছি। আর ওই ক্যাপটা ডাউনলোড করছেন? আর ক্যাপটা ডাউনলোড করছেন নাকি? হ্যাঁ ডাউনলোড করছেন আর পিকচারটা অ্যাড করছেন। একটা পিকচার নিয়ে আসেন তো, আমি একটু কাজ করে তুলছে দেখে পারি কিনা। আমরা তো খাই বাড়ি টাকা দেওয়া ফার্স্ট 1000 মিলিয়ন ডলার মাইনাস মিসিং করে বিকাশটা, ঠিক না? এখন কম্পিউটার খুব স্লো, একটু স্লোলি কাজ করে ঘুম এসে যাবে। আপু এটা যে 3 নাম্বার টুলসের কাজটা করেন তো, রেসে টুলসের কাজটা। না ওইটা না, এই মুভ টুলস, যে মুভ টুলসের পরেরটা, এরপরেরটা রেসে টুলস এর উপরেরটা। না উপরে 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 আপু উপরে। হ্যাঁ এটা সেকেন্ড যেটা ওইটা। কোনটা দিয়ে করবেন বলেন তো? 3টা আছে তো। আপু জুম করেন, জুম করে করেন। আরেকটু জুম করেন আপু। আপু আমরা একটা কাজ করবো, আমরা ওই 2টা বানরকে একটা ফ্রেমের ভিতরে ঢুকিয়ে ফেলবো, ওকে? পারবেন না? জি পারবো। লেসে টুলস দিয়ে কেটেই করি। ভাইয়া কুইক সিলেকশন টুল দিয়ে তো মানে কুইজি হইলে টুলটা। হ্যাঁ এটা ইজি হবে। আমি তো বললাম আপু কোনটা দিয়ে করবেন। এই যে হ্যাঁ এইটা ওই যে হ্যাঁ এইটাই জানতো আপু। হ্যাঁ ওই যে সেকেন্ডটা এটা দিয়ে করুন। হ্যাঁ হইতেছে।
আপু নিচের দিকে লেজের একটু উপরের দিকে রেখে দিন, একদম নিচ পর্যন্ত যান না, তাহলে তো মানে এটা খুলে যায়। ক্লিক করে 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 দেন হবে। ক্লিক করে 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 ক্লিক করে আপু করে কার্সরে রাইট সাইডে রাইট দিকে চাপ রাখেন মাউসে, তারপর এমনি সময় খুব সুন্দর দেখাচ্ছি যে এখন লেট করতেছে। আপু ক্লিক রেখে টান দেন, আপু ক্লিক রেখে টান দেন, একদম উপর থেকে নিচে নিয়ে যান। কাজ করবে না কেন? ঠিক আছে। তিন নাম্বারটা দিয়ে করেন, 3 নাম্বারটা তিন নাম্বার কি? ম্যাজিক। প্রবলেম করতেছে, হচ্ছে না কেন বুঝি না, সিলেকশন হচ্ছে না। কাজই করতেছে না, আশ্চর্য। হয়েছে, এটা তো ব্যাকগ্রাউন্ডটা হয়েছে সিলেকশন। তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে। লেজার পায়ের মধ্যে জায়গাটা মাইনাস হবে। হ্যাঁ এই জায়গাটা। আপু জুম করেন তাহলে বুঝতে পারবেন, জুম করেন তাহলে এই জায়গাটা বুঝতে পারবেন। হ্যাঁ আগে সিলেক্ট করে শুধু। নতুন একটা ফাইল নেন, ওই নতুন একটা ফাইল। এটা কাজ শেষ করছেন? হ্যাঁ হয়েছে। আপু এখানে নতুন নতুন একটা ফাইল নেন, নতুন একটা ফাইল, ফাইলের মধ্যে গিয়ে আগে ইয়ে নেন, একটা ফ্রেম নেন, ফ্রেমের মধ্যে নিয়ে ওইটা মুভ করে জাস্ট ঢুকিয়ে দেবেন, কাজ শেষ।
আগে ওইটার মধ্যে একটা ফোল্ডার নেন আব্বু, ফাইলের মধ্যে একটা ইয়ে নেন, ফ্রেম নেন ফাইলের মধ্যে, নতুন যে ফাইলটা ক্রিয়েট করছেন, হ্যাঁ ওইটার মধ্যে একটা ফ্রেম নেন। হ্যাঁ হয়েছে, সিলেক্ট হয়েছে। পিকচারটা নিয়ে আসেন তো। ফ্রেমটা ছোট হবে মেবি। আচ্ছা, আপনারা কেউ ফটো ডাউনলোড থেকে ওয়াটারমার্কের শিকার হচ্ছেন? না না ভাই, আমি তো আনসার দিয়ে দিই। প্রিমিয়াম কোনো সাইট? হ্যাঁ হ্যাঁ, না প্রিমিয়াম সাইট থেকে ধরেন, প্রিমিয়াম সাইটে আছে না ফ্রি ইমেজ থাকে, ওইগুলা ডাউনলোড দিলে ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্ক যদি রিমুভ করা শিখতে চান তাহলে আমি দুর্নীতি শিখিয়ে দিতে পারি। জুম করে করেন তাহলে ভালো হবে, জুম করে করেন। দুর্নীতি শিখতে কেউ ইন্টারেস্টেড? আপু মাউস দিয়ে একবারে করতে পারেন না, চাপ রেখে? হ্যাঁ এইভাবে করলে ভালো হবে। হ্যাঁ এইভাবে করলে মোটামুটি একটা ফিনিশিং আসে, আর প্রত্যেকবার করলে ফিনিশিংটা আসে না। এই তো অনেক একটা ফিনিশিং আসতেছে। একবারে যদি করতে চান তাইলে আপনি যত জুম করবেন তত আপনার ভালো হবে, ফিনিশিংটা আসবে। আপু ওইটা মিলিয়ে দেন, লেজের নিচে একটা ইয়ে আছে, ওই হালকা কালো অংশটা ওইটা ডিলিট করে ফেলেন। হ্যাঁ ওই জায়গা থেকে একদম নিচ পর্যন্ত লেজের
লেজের জায়গাটা এটা মিলিয়ে নেন উপর থেকে, লেজের লেফটে ওই জায়গাটা, হ্যাঁ ওই যে ওই এই জায়গাটা ডিলিট করেন, হ্যাঁ ওই নিচেও ডিলিট করেন, নিচে যে এক্সট্রা অংশ, হ্যাঁ ওই এক্সট্রা অংশটা শুধু হালকা কালো, তাহলে একটু ফিনিশিং আসবে। সুন্দর করে মিলিয়ে নেন। হ্যাঁ এখন ফ্রেমটা ছোট করেন, ফ্রেমটা অনেক বড় আপনার, উপরেও কাজ আছে, হ্যাঁ উপরে কাজটা করে ফ্রেমটা ছোট করেন। আপনি এখন ফ্রেমটা ছোট করেন তো। ফ্রেমের ইয়ের মধ্যে ক্লিক করেন, ফ্রেমের যে বক্সটা আছে ওইটা, এটা হলো পিকচার। ফ্রেমের মধ্যে মাউসটা রাখেন, ফ্রেমের টুলসের মধ্যে মাউস হচ্ছে না, ফ্রেমের টুলসের মধ্যে মাউসটা রাখেন, ফ্রেমের টুলসে সিলেকশন রাখেন। কি করছে? হ্যাঁ ওই যে ফ্রেমটা ছোট করেন, এখন ফ্রেমটা সিলেকশন হয়েছে, হ্যাঁ এটা হলো ফ্রেমের, এটা হলো ফ্রেমের, আর একটু আগেরটা ছিল পিকচারের। এখানে বক্স দেখাবে দুইটা, একটা হলো ফ্রেমের, একটা হলো পিকচারের। আপু ইয়ে, হ্যাঁ হয়েছে, ওইটাই তো আসছে। There one frame. আপনি ফ্রেমের মধ্যে রাখেন মাউসটা, ফ্রেমের মধ্যে, ফ্রেমের টুলসের মধ্যে সিলেকশন রাখেন, ফ্রেমের টুলসের মধ্যে। আপু লেফটে যে ফ্রেমের টুলস, হ্যাঁ এখন যান, এখন পিকচারে যান। এখন কি শুধু অবজেক্টটা মুভ করাবো কি করে একটু বলুন তো? হ্যাঁ ওইটাই ক্লিক করেন তো, ক্লিক করে তো আসার কথা না, অবজেক্টটা শুধু মুভ করাবো কি করে? হ্যাঁ ভুলে ওইটাই গেলাম। ওইটাই অবজেক্টটা ওই যে লেয়ার, ওই যে সেকেন্ড লেয়ার, ওই যে শুধু যে ক্যাঙ্গারুটা দিয়ে ওইখানে ক্লিক করা, লেয়ার এই যে এই ডান সাইডের লেয়ারের মাঝে, এইখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এই যে হ্যাঁ এখানে ওই যে হ্যাঁ এইখানে, এখানে ক্লিক করেন, ওই যে শুধু যে ক্যাঙ্গারু দেয়া এখানে দুইটা, হ্যাঁ এখানে ক্লিক করেন। না না আপু, ওই যে লেয়ারে যান, আগের এখানে যান লেয়ারে, হ্যাঁ ওইটা ক্লিক করেন। হ্যাঁ এই এখন যে হয়েছে। अरे तो এইটা ক্যাঙ্গারু ভাই। আরে ভাই
কি জানি না ক্যাঙ্গারু জানি না জানি না জি ভাই ক্যাঙ্গারু না, ক্যাঙ্গারু তো ওইটা। শিয়াল নাকি? না না, ক্যাঙ্গারু এটা। কেমনে সম্ভব? শিয়াল লাগে না। আমার তো মনে হইতেছে ক্যাঙ্গারু এখন। ক্যাঙ্গারু আর কি আছে মনে নাকি? ক্যাঙ্গারু লেস দ্যান ফ্রেম। নাম তো দেখি নাই, বললাম আর কি। এখন যদি এটা না হইতো আর অন্য কিছু একটা হইতে ক্যাঙ্গারু পারে। বিলুপ্ত প্রায়। আমার কাছে লাগতেছে না, বুঝতে পারছেন? এটা মেবি অনেক আগের পিকচার। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক আগের পিকচার দিয়ে দিছে। আরে না আপু, অনেক আগের না। হ্যালো ফাহমিদা, এটা কিছু হিলিং বলছেন? টুলের কাজ করবে কিভাবে একটু বলেন তো? এটা মনে হচ্ছে না, মানে ক্যাঙ্গারু একটা পকেট থাকে না সামনের দিকে? হ্যাঁ জি আপু, এটা ক্যাঙ্গারু মনে হচ্ছে না। হ্যাঁ তাহলে সেটাই, এটা হইতে কিন্তু পারে আর ওই এটা যে আমার সেজন্য নাম বলে দিছি আর কি। লেসটা যে ছোট হয়ে গেছে সিলেকশনের সময়, এই জন্য মনে হচ্ছে না। আচ্ছা হইতে পারে, কিছু একটা তো হইছে, আর হইছে তো কিছু একটা। হিলিং এর কাজ করতে হলে ওইটার মধ্যে যেতে হবে আগের। ওই যে লেসটা অনেক লম্বা তো পুরো ক্যাঙ্গারু লেসটা রিলিজ আসলে কি মাটি। আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি, আপনারা কেউ দেখালে দেখান। বিটিএফ এখন কে দেখাবে? আপনার কথা তো বলছেন স্যার মেবি। হ্যাঁ আমি তো কিছু করি নাই, তারপর দেখাইতেছি। আচ্ছা যা করছি। জি দেখান। আচ্ছা হ্যালো আচ্ছা দেখা হইছে যাচ্ছে? এই যে যে হ্যাঁ হইছে, খুব সুন্দর হয়েছে। আর এইটা যে একটু চুলের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আর ওপাসিটি একটু কমায় দিছি এটা। আর এটা যে আমি কি করছি আমি জানি না, আমি খালি ওই যে আকাশের মাঝে বই বসায় দিছি, লাইট বসায় দিছি। অনেক কিছু করছেন তো, অনেক কিছু করছেন। আর এইটা এই যে ফ্রেম টুলটা এখন করছি আর কি, এখন বসে বসে বানাইছি এটা। আর আরেকটা বানান, ফ্রেমের আরেকটা বানান আমাদের সামনে। আচ্ছা বানাতে এইটাই বানাই, ঠিক আছে? এখন যেহেতু বানাইছি এটা, এটাই বানাই। আচ্ছা ব্রো ফিল লাইক ইডিয়ট। আমাদের মাথায় আসে না এগুলো। লম্বা ঠিক আছে। আমরা 25 অবস্থা খারাপ। বলে বলে করেন, আমরা তো পাই না। ঠিক আছে, আমি যে একটা নিউ লেয়ার নিলাম, তারপর এইখানে যে কি কাস্টম শেপ টুল আছে, এটা ক্লিক করার পর এখানে একটা শেপ নিলাম আর কি, যে কোনো একটা শেপ। ফ্লাওয়ারটাই নিলাম। তো এটা কাট করার পর তারপর এখানে এই যে লেয়ার ক্রিয়েট হয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে আছে যে কনভার্ট টু ফ্রেম আছে না ভাইয়া, এখানে ক্লিক করার পর এটা ফ্রেম হয়ে যাবে আর কি। তো এটা মুভ টুলে সিলেক্ট করে আমি একটু ছোট বড় করে নেব। তারপর যে কোনো একটা ছবি সিলেক্ট করে এর উপরে বসায় দেব। এই তো হয়ে গেছে।
কাজ শেষ। শেষ। তারপর বড় ছোট 2 করা ইঞ্চি যাবে। হবে শেষ। ঠিক আছে শেষ আর ও পাশে ইসরায়েলি তো হাফ সমান ইঞ্চি 1 বানানো ইঞ্চি যাবে আর না? ইসরায়েলি পারি না, সাইড হইলে তো গিয়া পারি না, আমি বানিয়েছি। এই তো শেষ। এটা লাগবে না আর এটা কি বুঝবেন দেখবেন মানে আমার দিয়ে করাবেন বলেন? হিলিং গ্লাসের কাজটা। আচ্ছা এটা তো অবশ্য আমি কিছু পারি না। একটু কম লাগবে মানে হ্যাঁ ওটা ভালো থাকবে ওটা রাত দিতে হয় হবে ওভার খালি কম বড় বেশি করে দিয়েছে সাইড খুলে দাও খুলে তো না বসেগুলো এটা ছবি নেই নাকি? ছবি জি জি নিতে হবে না? ছবি ছাড়া কিভাবে করবেন? এটাই তো, ছবি নেই। না পিকচার নেন পিকচার। পিকচার ফটোটা নিন ফটো। হ্যাঁ ফটো নেই তো পিকচার। পিকচারটা নিলে ভালো। না ফটো না পিকচার নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফরম্যাটটা বলে দিতে হবে। ফরম্যাট আমি তো এখন এইসবগুলো সেভ করে রাখছি। আপনারা বলেন কোনটা নিব? আপনার প্রেজেন্টেশন আপনার ইচ্ছা। না বলেন তারপর স্যার তো বললেন যে কোনটা